কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আজ বুধবার, সকাল এখন 8:30 মতন বাজে। তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে কোনো রকমে একটু চা বিস্কুট খেয়ে কাটাকুটিগুলো আগে করে নিয়েছি আজ এখানে 9 রকমের সবজি। বলুন তো আজকে কি বানাচ্ছি। এখানে একটুখানি সেদ্ধ করে নেওয়া আলু, বিনস, গাজর, টমেটো, একটু রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার, একটু বেবি কর্ন, সবুজ ক্যাপসিকাম, এখানে পনিরটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে, আর একটুখানি ফুলকপি। আজ তো শ্রীকৃষ্ণের রাস যাত্রা, তাই আজকে একটুখানি স্পেশাল কিছু বানাচ্ছি। কাজু একটু কয়েকটা জল দিয়ে ভিজিয়ে রাখছি, বানাবো সব কিছু দিয়ে আজকে নবরত্ন কোরমা। তাই জন্যই এত ব্যবস্থা। এই রাসের দিনটা আমার কাছে খুব স্পেশাল মনে হয়। এত দূরে আছি ঠিকই বাড়ির থেকে, কিন্তু আজকে সকালে উঠলেই একেবারে মনে পড়ে দুর্গা মন্দিরের কথা। এখানে একটুখানি চাল নিয়ে ভিজিয়ে রাখছি, সাথে একটুখানি জিরা রাইস বানাবো। এই চালটা দেখুন, এটা বাসমতি রাইস, কিন্তু কেমন একটা লালচে, কারণ এটার প্যাকেটটার উপর লেখা ছিল এটা ডায়াবেটিস বা সুগার যারা রয়েছে তারাও খেতে পারবে। এবার এটাকে বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে হালকা হাতে ধুয়ে নিয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। তাই রান্নার শুরুতেই আমি এই কাজটা আগে করে রাখলাম। তবে এটা আজকে লাঞ্চ বানাচ্ছি না, বানাচ্ছি আজকে ডিনারের জন্য। লাঞ্চে আজকে একটু সেদ্ধ ভাত খাবো। সুমিত তো দুপুরে খেতে আসতে পারবে না, আমরা দুজন খাবো আর কি। বসিয়ে দিয়েছি রান্নাটা। তেলের মধ্যে এই সমস্ত সবজিগুলোকে আগে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই নবরত্ন কোরমাতে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি একটু তেল বা ঘি দিয়ে না নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। খোলাতে বেশ 2-3 মিনিট ভালো করে ভেজে এবার একটুখানি চাপা দিয়ে রাখবো, যাতে হালকা একটু সেদ্ধও হয়ে যায়। আলুটা পরে দেবো, কারণ আলুটা তো সেদ্ধ করা রয়েছে। পনির আর টমেটোটাও পরে ব্যবহার করব, তাই আলাদা রেখেছি। আমার গলাটা আজ অনেক দিন থেকেই খারাপ হয়ে রয়েছে, যদিও শরীরটা অতটা খারাপ হয়নি, কিন্তু এই শুকনো কাশিটা যেন কিছুতেই যেতে চাইছে না, তাই গলাটা কেমন যেন ধরেই রয়েছে। এবার এই কাজুটাকে বেটে একটুখানি টক দইয়ের সাথে মিশিয়ে নবরত্ন কোরমাতে ব্যবহার করব। এতে করে ওই কোরমার টেস্টটা একেবারে অন্য লেভেলে পৌঁছে যাবে। আজ সকাল থেকেই জানেন তো আমাদের পাশেই তো দুর্গা মন্দির, মানে আমাদের বাড়ির পাশে তো দুর্গা মন্দিরে সকাল থেকেই শ্রীকৃষ্ণের ভজন গান এইসব বাজা শুরু হয়ে যেত। আর তার সাথে সাথে রান্নাঘরে একেবারে মিষ্টি সুবাস ভেসে আসতো, মানে বিভিন্ন ঘিয়ে জিনিসপত্র ভাজা হচ্ছে, পায়েস তৈরি হচ্ছে, নাড়ু তৈরি হচ্ছে, আর একটা হই হই রই রই কাকিমা জেঠিমা দিদিমা সবার গলার আওয়াজ, চারিদিকে ফুল দিয়ে সাজানো। রান্না করতে করতে এই সব কিছু আমি গল্প করতে করতে বলছিলাম আইভিকে। কালী পুজোর পর তো 3টে বড় বড় উৎসব, ভাইফোঁটা, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো। আর আমার বাড়ি যেহেতু খড়গপুরে, তাই খড়গপুরে প্রত্যেকটা অনুষ্ঠান খুব ভালো করে পালন হয়। আরও বিভিন্ন জাতির মানুষ থাকেন বলে ওখানে খুব বড় করে সব কিছু পালন হয়। সব রকম উৎসবের মজা আমরা কিন্তু নিতে পারি প্রত্যেকটা পুজোয়, তাই খড়গপুরকে খুব মনে পড়ে। একটুখানি তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে থেঁতো করে নেওয়া আদা দিয়ে দিলাম, আর আদার সাথে গোলমরিচ আর ধনে গুঁড়ো খুব ভালো করে ভেজে নিলাম। এইটাই, আর অন্য কোনো মশলা লাগবে না। চাইলে একটু শুকনো লঙ্কা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার তো বাচ্চা খাবে তাই আর দিলাম না। বেশি করে একটু গোলমরিচ দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে টক দই আর কাজু বাটার মিশ্রণটাকে দিয়ে দিলাম। অতটা কাজু বাটা লাগেনি জানেন তো, দেখে মনে হয়েছিল লাগবে, কিন্তু লাগলো না। এইবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে এবার টমেটোগুলো মিশিয়ে দিলাম। টমেটো তো খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা একটুখানি গলে যাওয়ার পরে বাকি ভেজে রাখা সবজি আর পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার নুন আর মিষ্টিটাকে চেক করে নিতে হবে, দিয়ে একটু জল দিয়ে যাতে সবজিগুলো আর একটু সেদ্ধ আর পুরো মাখো মাখো হয়ে যায়। একটু বেশি মিষ্টি দিয়েছি, এটা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এই দেখুন তৈরি হয়ে গেছে নবরত্ন কোরমা। বেশ সুন্দর দেখতে হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ খাবো তো সেই রাত্রে, ততক্ষণে এই তরকারিটা আরও একটুখানি মাখো মাখো হয়ে যাবে। এটাই জানেন তো, সিঙ্গাপুরে যখন নর্মাল কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই, এই নবরত্ন কোরমাটা ঠিক এইটুকু বাটিতে একটা দেয়, এই ছোট্ট বাটিতে দেয়, আর দাম নেয় প্রায় ওই $13 থেকে $14 মতন, মানে ধরুন 950 থেকে 960 টাকা। ওরে বাপরে, কি গায়ে লাগে বলুন তো। এইবারে তো একদম বাড়িতে বানিয়ে নিলাম, আর কখনো বাইরে এটি খাবো না। এদিকে জিরা রাইসটা করছি। একটুখানি ঘিতে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়েছি, দিয়ে ওই চালটা দিয়ে গরম জল দিয়ে দিয়েছি, যতটা চাল নিয়েছি তার ডবল। ব্যাস, এটা এদিকে হতে থাকুক। বেলা এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া করে আইভিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। রান্নাবান্না সকালবেলায় করে নিয়েছিলাম, তাই রান্নার পরে আইভিকে নিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম। আমাদের কাছাকাছি একটা ইন্ডিয়ান শপ রয়েছে, ওই শপটার মধ্যে গ্রসারির সমস্ত আইটেম আর কিছু ফ্রেশ ভেজিটেবল, ফ্রোজেন আইটেম আর এরকম ফ্রেশ ফুলও পাওয়া যায়। তবে এইগুলো এরকম প্যাকেটে পাওয়া যায়। এই এক একটি প্যাকেটের দাম নেয় $1.30। আজকে ভাবলাম একটুখানি মালা করব, সেই জন্য 3 প্যাকেট নিয়েছি। 3 প্যাকেটের দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পড়লো 270 টাকা।
আমার স্ট্যান্ডটা আসলে ভেঙে গেছে, মানে যেটার উপর রেখে আমি মোবাইলটা দিয়ে ভিডিওটা করি, তো সেই জন্য আমি এরকমভাবে ছাড়া ছাড়া করে দেখাচ্ছি আর কি। আইভি এখন উঠেছে ঘুম থেকে, প্রায় বিকেল এখন 6টা মতন বাজে। ওকে নিয়ে এসেছি একটুখানি পার্কে। এর আগে একদিন পায়রা দেখিয়েছিলাম, মনে আছে? সেটা এই পার্কটাতেই ছিল। আজকে কিন্তু পায়রাদের দেখা নেই, কারণ এখানে কত লোকজন দেখুন। আইভির বয়সী প্রচুর বাচ্চা রয়েছে এখানে, কিন্তু তারা সবাই স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই পার্কে কিছুক্ষণ খেলে তারপরে যায়। এখান থেকে সুমিত ফিরবে, সুমিতকে নিয়ে আমরা একসাথে বাড়ি যাব। এই যে দেখুন আকাশের অবস্থা দেখুন। আজকে কি শখ করে ভাবলাম যে চাঁদ দেখবো, কি জানি কি হয়। সন্ধে এখন 7টা বাজে, এই সূর্য একেবারে ডুববে ডুববে করছে। আইভিকে একটুখানি সুন্দর করে তৈরি করিয়ে দিয়েছি, নতুন জামা পরিয়ে। এবারে আমরা একটুখানি পুজোর ব্যবস্থা করব। ও তো বুঝতেই পারছে পুজোর মাহল, তাই এখানে এসে ঘুটঘুট করছে আর কি। ফুলগুলো দিয়ে তখন কেমন মালা তৈরি করলাম সেটা তো আর স্ট্যান্ডের অভাবে দেখাতে পারলাম না। টোটাল 4টে মালা তৈরি হয়েছে, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের করেছি। আর আমার বিগ্রহগুলো তো খুব ছোট ছোট, কিন্তু এই ফুলগুলো হয়ে গেছে খুব বড় বড়। শ্রীকৃষ্ণকে দিয়ে আজ প্রথম শুরু করলাম। সুমিতকে বললাম তুমি আটকে দাও, অত দূরে আমার হাত যায় না। এইবারে যে কুচো ফুলগুলো রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি চারিদিকটা আগে সাজিয়ে নিই, তারপরে বাকি মালাগুলো পরাবো। এখানে ছোট ছোট সাদা সাদা বেল ফুলের কুঁড়ি বিক্রি হয় কুচো কুচো, সেগুলো দিয়েও খুব সুন্দর ছোট্ট ছোট্ট লম্বা লম্বা সরু সরু মালা তৈরি করা যায়। মানে ছোট মূর্তি হলে সেই ফুলের মালাগুলো দিয়ে খুব সুন্দরভাবে আটকানো যায়, কিন্তু সেটা পাওয়া যায় লিটল ইন্ডিয়ায়। তার জন্য আবার আলাদা করে সময় বের করে যেতে হতো, সেটা তো আর পাইনি। এখানে এই হলুদগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, আর এই লালগুলো হচ্ছে গোলাপ ফুল। যা পেয়েছি সেটাই নিয়ে এসেছি আর কি। তাই এইগুলো দিয়ে মালা তৈরি করতে দেখছি একটু বেশ ভারী হয়ে গেছে আর কি। আর আমার মূর্তিগুলো তো এত ছোট ছোট, মানে ঠাকুরের মূর্তিগুলো খুব হালকা ফুলকা আর কি। এইটার ভার যেন নিতে পারছে না, একেবারে ঠাকুর বিগ্রহ সব উল্টিয়ে যাচ্ছে। তবুও যতটুকু পেরেছি একটুখানি করে কোনো রকমে সেট করে দিয়েছি। ব্যাস মোটামুটি হয়ে গেছে। সন্ধেবেলাটা দুর্গা মন্দিরটা একেবারে গম গম করে উঠতো, এত লোকের সমাগম। গান বাজছে, পুজো হচ্ছে, ভোগ তৈরি হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে ঠাকুরকে। তো সেইটা এখনও সেই প্রথাটা চলছে, যেহেতু মন্দির, সেই জন্য এখনও সেইভাবেই পালন করা হয়। শুধু আমি নেই তাই আমি বলছি ওটা পাস্ট, কিন্তু পাস্ট নয়, সেটা এখনও হয়। বাড়িতে গেলে এখনও এই দিনে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, কাছে বসে থাকা ইত্যাদি যা কিছু সব কিছুই করা হয়। ব্যাস এবারে আমি পুজো করে দিয়েছি, ধূপ টুপ সব কিছু জেলে এবারে একটুখানি আইভি দিচ্ছে। ও তো আর বাদ থাকতে পারে না, ও আবার ফুল দিতে একটুখানি আরতি করতে খুব ভালোবাসে, কিন্তু ওই আগুনটা ওকে দেওয়া হয় না। ব্যাস মোটামুটি পুজো টুজো হয়ে গেল। এখানে লিটল ইন্ডিয়ার কাছে একটা শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, সেখানে খুব বড় করেই রাসযাত্রা পালন হয়, পুজো হয়, প্রসাদ বিতরণ সব হয়। কিন্তু সেখানে যাওয়ার প্ল্যানিংটা আমরা এবছর করলাম না, কারণ এখন ওখানে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে। বাচ্চা টাচ্চা নিয়ে বেরিয়ে আবার ফিরে আসা রয়েছে, তো অনেকখানি রাত হয়ে যাবে। তাই বাড়িতেই ছোট করে নিজেদের মতন করে পালন করলাম। এবারে এসেছি একটুখানি নিচে চাঁদ দেখবো বলে। ঘর থেকে তো চাঁদটাকে ঠিক করে দেখা যাচ্ছে না, আর রাস উৎসব, একবার ফুল মুনটাকে না দর্শন করলে হয়। এই দেখুন ভদ্রমহিলাও ফটো তুলে নিচ্ছেন একটা, বলছেন হ্যাঁ কি অপূর্ব লাগছে না। আমি বললাম হ্যাঁ আজকে ফুল মুন কি না, কিন্তু চাঁদটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, একটুখানি ক্লাউডি ওয়েদার তো। দেখি একটু অপেক্ষা করি, যদি একটুখানি পরিষ্কারভাবে আর একটু দেখা যায়। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে অনেকক্ষণ গল্প করলেন, ওই যে ইন্ডিয়ান কালচার, আজকে আমাদের পুজো উনি শুনেছেন, সেই সমস্ত ব্যাপারে আমাকে একটুখানি জিজ্ঞেস করছিলেন। অত ডিটেলে তো সবটা তাড়াতাড়ি বলা যায় না, ছোট করে ওনার মতন করে একটুখানি বুঝিয়ে তারপরে আমরা এলাম একটুখানি বসতে। এখানে সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, সবাই মিলে একটুখানি গল্প টল্প করে তারপরে বাড়ি ফিরে যাব। ইন্ডিয়ার ব্যাপারে কেউ জিজ্ঞেস করলে তো আমি বলতে একেবারে পঞ্চমুখ, এত আনন্দ হয় যে কি বলবো। ব্যাস বেশ অনেকক্ষণ সবাই মিলে বসে গল্প করলাম, এবারে বাড়ি ফিরতে হবে। চলো, ঘোরাফেরা তো হয়ে গেছে। সুমিত তো একদম সকাল থেকে প্রচুর কাজ করেছে, ওই জন্য প্রচন্ড টায়ার্ড। আমারও শরীরটা খুব একটা জুত দিচ্ছে না, মানে ওই গলাটা খসখস করছে বলে। একটু ঘোরাফেরা হলো, চলুন বাড়ির দিকে যাই আর কি। রান্না বান্না তো করা আছে, ওই জন্য আর অত চিন্তা নেই। ঘরে গিয়ে জাস্ট খেয়ে তারপরে ঘুম। এই রাস পূর্ণিমার চাঁদের আলো সব দিকে অন্ধকার ঘুচিয়ে দিয়েছে, কিন্তু এই বিড়ালের গায়ের অন্ধকার কিন্তু ঘোচাতে পারেনি। এর গায়ে একটি সাদা ছিটে ফোটাও নেই, একেবারে কুচকুচে কালো, আর চোখগুলো একদম সবুজ হয়ে জ্বলে। এ হচ্ছে আমাদের পাড়ার বিড়াল। এ বসে আছে এর ফিডার আসবে বলে। একে একজন ফিডার আছে, সে প্রায় 6-7বার ডেলি খেতে দেয়। আইভির এটিকে খুব পছন্দ, বলছে এবার নামবো। এই যে নেমে দাঁড়িয়ে ওর সাথে কিছুক্ষণ কথা বলবে, তারপরে ঘর যাবে আর কি। বাচ্চাদের যা হয়। ওকে এবার গুড নাইট বলে এবারে আমরা বাড়ি যাব।
চলুন ভিডিওটাও আজ তাহলে আমি এখানেই শেষ করছি। এই যে আইভি ওকে গুড নাইট বলে দিয়েছে, ঘুমিয়ে পড়ো এটা বলে দিল। চলুন ঘরে গিয়ে এবারে শুধু খাবার বেড়ে খাওয়া। ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে জানাই রাসযাত্রার শুভেচ্ছা। জানি যখন দেখছেন রাস পেরিয়ে গেছে, তবুও ভিডিওটা তো আমি রাসের দিনেই করেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।